একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করতে প্রধানমন্ত্রী এখন বগুড়ায়, বিকেলে বক্তব্য দেবেন আওয়ামী লীগের জনসভায়। স্থানীয় চাহিদা পূরণ করে রপ্তানি হচ্ছে কুমিল্লার সবজি। কৃষি বিভাগের ভূমিকা ও বিপণন ব্যবস্থা নিয়ে অসন্তোষ কৃষকদের, অভিযোগ অস্বীকার করলেন জেলা প্রশাসক। এবং ধান কাটার আগেই আমনের দাম নিয়ে শঙ্কায় দিনাজপুরের কৃষকরা, সুনির্দিষ্ট নীতিমালা না থাকায় মাত্রাতিরিক্ত চাল আমদানির প্রভাব পড়েছে বাজারে, দাবি ব্যবসায়ীদের। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরে অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এই সময়ের বাণিজ্যে। আর আপনাদের সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ। দর্শক, অর্থ বাণিজ্যের অন্যান্য খবরের আগে আমরা কিছু জাতীয় খবর দেখে নেব। একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন বগুড়ায়। তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হওয়ার পর বগুড়ায় এটি তার প্রথম সফর। প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে গত কয়েকদিন থেকেই বগুড়ার সর্বস্তরে মানুষের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ উদ্দীপনা। এবার সফরে প্রধানমন্ত্রী ৩৪৬ কোটি ১৮ লাখ টাকা ব্যয়ে মোট ১৯টি প্রকল্পের উদ্বোধন এবং ১৫টি ভিত্তিফলক উন্মোচন করবেন। বগুড়া সেনানিবাসে পৌঁছে সেনাবাহিনী আয়োজিত অনুষ্ঠানের ১২ ল্যান্সার ন্যাশনাল স্ট্যান্ডার্ড প্রদান করবেন প্রধানমন্ত্রী। এরপর বেলা ২:৩০টায় স্থানীয় আল তাফুন্নেসা খেলার মাঠে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় বক্তব্য রাখবেন তিনি। এদিকে তার সফরকে কেন্দ্র করে সেখানে ৫ স্তরে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশ কর্মকর্তা মাহফুজুর রহমান এবং তার স্ত্রী হত্যাকাণ্ডের মামলায় প্রধান অভিযুক্ত তাদের মেয়ে ঐশী রহমান এবং তার সহযোগীদের বিরুদ্ধে মামলার রায় আজ। গত ৪ নভেম্বর মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষে ঢাকার ৩ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক সাইদ আহমেদ রায়ের এদিন ধার্য করেন। নিহত পুলিশ দম্পতির একমাত্র মেয়ে ঐশী সহ তার ২ বন্ধু এ মামলার আসামি। এ ৩ জনের মধ্যে ঐশী এবং তার বন্ধু আসাদুজ্জামান জনি কারাগারে আছেন, আর অন্য একজন মিজানুর রহমান রনি জামিনে আছেন। এছাড়া অপর আসামি গৃহকর্মী সুমি অপ্রাপ্তবয়স্ক হওয়ায় গাজীপুরের কিশোর সংশোধন কেন্দ্রে রাখা হয় তাকে। পরবর্তীতে শিশু আদালতের মাধ্যমে জামিনে মুক্তি পায় সে। ২০১৩ সালের আগস্টে রাজধানীর মালিবাগে নিজ বাসায় পুলিশের স্পেশাল ব্রাঞ্চের ইন্সপেক্টর মাহফুজুর রহমান ও তার স্ত্রী স্বপ্না রহমানকে হত্যা করা হয়। দর্শক, এই মুহূর্তে নিম্ন আদালতে আছেন রিপোর্টার সাদিকুর রহমান। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। ইমতিয়াজ, আপনি নিশ্চয়ই জানেন যে পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মাহফুজুর রহমান এবং তার স্ত্রী স্বপ্না রহমান যে হত্যার ঘটনা হয়েছিল, সেই হত্যার ঘটনায় কিন্তু তাদের সন্তান ঐশী রহমান এবং তার ঐশীর ২ বন্ধু রনি এবং জনি, এছাড়া তাদের যে কাজের মেয়ে ছিলেন, কাজের মেয়ে সুমি, এই ৪ জনকে কিন্তু অভিযুক্ত করে আদালত গত ৪ নভেম্বর যুক্তিতর্ক শেষ করেছে এবং ৩ জনের বিরুদ্ধে, ঐশী রহমান এবং তার ২ বন্ধু, তাদের বিরুদ্ধে কিন্তু আজকে রায় ঘোষণা করা হবে। ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল ৩-এর বিচারক সাইদ আহমেদ, উনি যুক্তিতর্ক শেষে আজকে দিন ধার্য করেছিলেন এবং আজকে রায় ঘোষণার জন্য দিন ধার্য রয়েছে। এবং আমরা যেটুকু জানতে পেরেছি যে আর আধা ঘন্টা পরে হয়তো বা এই রায় ঘোষণা করা হতে পারে। এবং একটু জানিয়ে রাখি যে গত কিছুক্ষণ আগে, অর্থাৎ ১৫ মিনিট আগে কিন্তু কারাগার থেকে ঐশী রহমানকে পুলিশ আদালতে হাজির করেছে এবং এখনো তাকে এজলাসে তোলা হয়নি। তাকে কারাগারে যে গারদখানা সেখানে রাখা হয়েছে এবং তার সামনেই রায় পড়ে শোনানো হবে। একটু যদি জানিয়ে রাখি, ২০১৩ সালের ১৬ই আগস্ট ঐশী রহমানের বাবা মা অর্থাৎ মাহফুজুর রহমান এবং স্বপ্না রহমান তাদের জামিলীবাগের যে নিজ ফ্ল্যাটটি ছিল, ভাড়া বাসা, সেই নিজ ফ্ল্যাটে কিন্তু তাদের ক্ষতবিক্ষত লাশ পাওয়া যায় এবং এর পরদিন কিন্তু তার ঐশী রহমান ঘটনার পরপরই নিখোঁজ ছিলেন এবং পরবর্তীতে এর পরদিন পল্টন থানায় কিন্তু কাজের মেয়ে যে সুমি, তাকে নিয়ে আত্মসমর্পণ করেন এবং এই ঘটনায় কিন্তু ঐশী রহমানের যে চাচা অর্থাৎ মশিউর রহমান, তিনি বাদী হয়ে একটি হত্যা মামলা করেছেন এবং সেই হত্যা মামলারই আজকে রায় দেওয়া হবে। এবং একটু জানিয়ে রাখি যে এই হত্যা মামলায় কিন্তু আমরা যেটুকু জানতে পেরেছি যে আদালতের সূত্রে ঐশী রহমান কিন্তু 164 অর্থাৎ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিলেন এবং পরবর্তীতে তার আইনজীবী যেটা অভিযোগ করেছেন যে পুলিশ জোরপূর্বক অর্থাৎ
নির্যাতনের মাধ্যমে তাকে স্বীকারোক্তি দিতে বাধ্য করা হয়। তো এই ছিল আদালত প্রাঙ্গণের সর্বশেষ তথ্য। রায় ঘোষণা করা হলে পরবর্তীতে আবার জানাতে পারবো যে কি রায় দিয়েছে। তো ইমতিয়াজ, এই ছিল সর্বশেষ। সাদিক, আপনাকে ধন্যবাদ। সাদিক জানাচ্ছিলেন ঢাকা নিম্ন আদালত থেকে পুলিশ কর্মকর্তা মাহফুজুর রহমান এবং তার স্ত্রী হত্যাকাণ্ডর সর্বশেষ রায়ের সর্বশেষ অবস্থা। বগুড়া ক্যান্টনমেন্টে পুনর্মিলনী ও 12 ল্যান্সারকে জাতীয় পতাকা প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। যুদ্ধের শত্রুকে পরাভূত করে বিজয় ছিনিয়ে আনতে এই কোর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1974 সালে মিশর সফরের সময় তৎকালীন মিশরের প্রেসিডেন্ট আনোয়ার সাদাত আমাদের বাংলাদেশকে অর্থাৎ বঙ্গবন্ধুর মাধ্যমে 30টি T-54 ট্যাঙ্ক উপহার দিয়েছিলেন। সেখান থেকেই এই কোরের শুভ সূচনা জাতির পিতা করেছিলেন। বর্তমানে সমর সম্রাট বা কিং অব দ্য ব্যাটল নামে খ্যাত শাহজাওয়া কোর তাদের নিরলস প্রশিক্ষণ ও অটুট মনোবল এবং কর্মনিষ্ঠার মাধ্যমে কর্মদক্ষতা বজায় রেখেছে। প্রাণ দেব মান নয়, এই মূল মন্ত্র উজ্জীবিত শাহজাওয়া কোরের প্রতিটি সদস্য দেশ মাতৃকার প্রয়োজনে গঠনমূলক এবং বহির্বিশ্বে শান্তি রক্ষা কর্মকাণ্ডে অবদান রাখার জন্য এ বাহিনী সদা প্রস্তুত। আমরা শাহজাওয়া কোরের নতুন অত্যাধুনিক ট্যাঙ্ক MBT 2000 সংযোজন করেছি। অদূর ভবিষ্যতে আরো 2টি শাহজাওয়া রেজিমেন্ট গঠনের পরিকল্পনাও বিবেচনাধীন রয়েছে। এছাড়া শাহজাওয়া কোরের পুরাতন ট্যাঙ্কগুলোকে যুগোপযোগী করার লক্ষ্যে আপগ্রেডেশনের প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে। আমি আশা করি এই উন্নয়ন আপনাদের দায়িত্ব পালনের ক্ষেত্রে আরো আত্মবিশ্বাসী করে তুলবে। বাংলাদেশ সেনাবাহিনীতে ঐতিহ্যগতভাবে একটি ইউনিটের কর্মদক্ষতা, অভিজ্ঞতা এবং অর্জন সমূহ বিবেচনা করে রেজিমেন্টাল এবং পরবর্তীতে জাতীয় পতাকা প্রদান করা হয়ে থাকে। তোমার পতাকা যারে দাও তারে বহিবারে দাও শকতি। জাতীয় পতাকা প্রাপ্তি একটি ইউনিটের জন্য বিরল সম্মানের বিষয়। কোন ইউনিটকে অধ্যবসায়, কর্মদক্ষতা ও ত্যাগ তিতিক্ষার মাধ্যমে এই বিরল সম্মান অর্জন করতে হয়। আজ শাহজাওয়া কোরের 6ষ্ঠ ইউনিট হিসেবে 12 ল্যান্সার এই সম্মানে ভূষিত হয়েছেন। এই অর্জনের সোপান রচনায় 12 ল্যান্সারে কর্মরত এবং প্রাক্তন সকল অফিসার, জেসিও, অন্যান্য পদবীর সৈনিকের রয়েছে নিরলস কর্মনিষ্ঠা, উদ্যম ও অধ্যবসায়। বিরল এই রাষ্ট্রীয় স্বীকৃতি অর্জন করায় 12 ল্যান্সারকে আমি প্রাণঢালা অভিনন্দন ও আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। একটি কথা মনে রাখবেন, লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত আমাদের এই স্বাধীনতা, আর এই স্বাধীনতা অর্জনের মাধ্যমে পেয়েছি আমরা এই পতাকা। কাজে এই পতাকার মর্যাদা যেন কোনো মতেই কখনোই ক্ষুণ্ণ না হয়, পতাকার মর্যাদা যেন সবসময় সমুন্নত থাকে, এ ব্যাপারে সকলকেই সবসময় সচেষ্ট থাকতে হবে। আজকের পুনর্মিলনী উপলক্ষে শাহজাওয়া কোরের নবীন প্রবীণ সদস্যগণ একত্রিত হয়েছেন। আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। প্রবীণদের অভিজ্ঞতার আলোকে আলোকিত হয়ে নবীনেরা পথ চলবে, দিক নির্দেশনা পাবে, অনুপ্রেরণা পাবে। পরিশেষে 5ম শাহজাওয়া কোর পুনর্মিলনী ও 12 ল্যান্সারের জাতীয় পতাকা অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত এই সুন্দর মনোজ্ঞ কুচকাওয়াজ প্রদর্শন করায় আমি প্যারেড কমান্ডার এবং সকল সদস্যকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। এই প্যারেড পরিচালনার সার্বিক ব্যবস্থাপনার জন্য আর্মড কোর সেন্টার অ্যান্ড স্কুল ও প্রতিষ্ঠানের সকল সদস্যকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এই অনুষ্ঠানে শাহজাওয়া কোরের সকল সদস্যের মাঝে বয়ে আনুক প্রাণ চাঞ্চল্য উদ্দীপনা। সর্বশক্তিমান আল্লাহ তাআলার কাছে শাহজাওয়া কোরের উন্নতির সাফল্য কামনা করে উপস্থিত সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাংলাদেশ চিরজীবী হোক। দর্শক, বগুড়ার ক্যান্টনমেন্ট থেকে আমরা সরাসরি প্রধানমন্ত্রী প্রোগ্রামে ছিলাম। নানা ধরনের সবজি চাষ করে নিজেদের আর্থিক অবস্থার উন্নয়নের সঙ্গে কুমিল্লার কৃষকরা পূরণ করছেন স্থানীয় চাহিদাও। এমনকি সবজি রপ্তানিতেও যোগ হয়েছে নতুন মাত্রা। তবে পোকার আক্রমণ থেকে সবজি ক্ষেত রক্ষায় প্রয়োজনীয় কীটনাশকের অভাব রয়েছে বাজারে। পাশাপাশি কৃষি বিভাগের ভূমিকা আর বিপণন ব্যবস্থা নিয়েও অসন্তোষ রয়েছে কৃষকদের মাঝে।
তবে জেলা প্রশাসকের দাবি কৃষি বিষয়ক যে কোনো সমস্যা সমাধানে সফল পদক্ষেপ নিয়েছেন তারা। মঞ্জুর রহমান তোলা ছবিতে জুবাইর ফয়সালের রিপোর্ট। প্রখর সূর্যের তাপ উপেক্ষা করে দিনভর শ্রম দেওয়ার পর কৃষকের হাতে ফলছে নানা ধরনের শাকসবজি। জেলা কৃষি বিভাগের দেয়া তথ্য মতে এবছর কুমিল্লা জেলার সদর, বুড়িচং, চান্দিনা সহ বেশ কয়েকটি উপজেলার প্রায় 1.5 লাখ হেক্টর জমিতে শীতকালীন শাকসবজি চাষ করেছেন কৃষকরা। গেল কয়েক বছর ধরেই এ অঞ্চলে বাম্পার ফলন হওয়ায় অনেকেই সবজি চাষে আগ্রহী হয়েছেন। কৃষি বিভাগে আসে, ওই কৃষকরা আসে, মাঝে মাঝে আসে। এখন ফোকা আর ফোকা, কীটনাশকও কোনো কাট পাচ্ছে না। আগে একদিন ওষুধ দিলে 15 দিন ওষুধ দেওয়া লাগবে না, আর এখন আমরা বাদ দিয়ে কে খেতে। ভোগান্তির এখানেই শেষ নয়, বরং উৎপাদিত সবজি ক্ষেত থেকে বাজারে নিতেই চাষিদের পড়তে হয় আরেক দফা বিপত্তিতে। লাল শাকের মোটা 1 টাকা করে খাজনা নেয়। তো এরকম যদি কৃষকের উপরে চাপ সৃষ্টি করা হয় তাহলে তো বাজারের সমস্যা হইবে। আমরা বাজার উন্নয়ন কমিটি, ইউনিয়ন চেয়ারম্যান আছে বা যারা, তারার কোনো এটার প্রতি কোনো ইয়া নাই। এদিকে প্রশাসনিকভাবে সম্মিলিত সহযোগিতার কারণে সবজি চাষে কুমিল্লায় বিপ্লব ঘটেছে বলে দাবি জেলা প্রশাসকের। কুমিল্লা কিন্তু কৃষিতে উদ্বৃত্ত এলাকা। সরকারি বিভাগ যদি তৎপর না হতো তাহলে কিন্তু এই সাফল্যটি অর্জন করা যেত বলে আমি মনে করি না। তবে সংশ্লিষ্ট সবারই মত, চাষাবাদ থেকে বিপণন সবখানেই প্রয়োজনীয় কৃষি সহায়তা দরকার কৃষকদের। উন্নয়নের নামে দেশব্যাপী যখন শিল্পায়ন আর নগরায়নের উৎসব চলছে, ঠিক তখনই এর বিপরীত ভূমিকায় কুমিল্লার সবুজ বিপ্লবীরা। তাদের উৎপাদিত শাকসবজি দেশীয় চাহিদা তো বটেই, পূরণ করছে রপ্তানির ঝুড়িও। কিন্তু অবস্থা এখন এমন দাঁড়িয়েছে যে সরকারিভাবে কৃষকদের সহযোগিতা করা না হলে এ খাতও ভবিষ্যতে হয়ে পড়তে পারে আমদানি নির্ভর, যা কারো কাছেই সুখকর হবে না। জুবাইর ফয়সাল, সময় সংবাদ, কুমিল্লা। দর্শক, আমরা কুমিল্লার সবজি নিয়ে রিপোর্টটি দেখলাম। সহকর্মী জুবাইর ফয়সাল সরজমিনে গিয়ে রিপোর্টটি তৈরি করেছেন। আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন জুবাইর ফয়সাল। তার কাছ থেকে আমরা রিপোর্টটি করতে গিয়ে তার অভিজ্ঞতার কথা শুনবো। কুমিল্লার মিরসরাই গ্রামের সবজি চাষ ও সেখানকার কৃষকদের বিপণন সমস্যা নিয়ে তার সঙ্গে এই বিষয়ে সরাসরি কথা বলছি। জুবাইর, আপনি তো সরেজমিনে গিয়ে সেখানে রিপোর্টটি করেছেন এবং সেখানকার কৃষি বিষয়ক বিভিন্ন বিষয় তুলে ধরেছেন। তো শীতকালীন সবজির বিষয়টা আপনার রিপোর্টের প্রধান বিষয় দেখলাম। তো সেখানকার শীতকালীন সবজির চাষের অবস্থা সর্বশেষ কি দেখেছেন আপনি? ধন্যবাদ আপনাকে। যে বিষয়টি আমি দেখেছি যে এখন তো শীত মৌসুম, স্বাভাবিকভাবে শীতের সময় বাংলাদেশে সবচেয়ে বড় সবজির মৌসুমই শীতকাল। তো সেটাকে লক্ষ্য করেই কিন্তু চাষিরা বিভিন্ন ধরনের সবজি উৎপাদনের চেষ্টা করেছেন এবং সেই ফলশ্রুতিতেই তারা কিন্তু শীত মৌসুম শুরুর আগেই প্রায় 2 দফা শীতকালীন অনেক সবজি উৎপাদন করতে সক্ষম হয়েছেন এবং তা বাজারে বিপণনও করেছেন। তো সেক্ষেত্রে আমরা যেটি দেখতে পেয়েছি যে বাজারে তাদের কিছু সমস্যা হয়েছে এবং শীতকালীন যেসব সবজি সেগুলো উৎপাদনেও কিছু সমস্যা হয়েছে। আপনারা প্রতিবেদনটিতে যেমন দেখলেন যে কুমিল্লার এবার প্রায় 1.5 থেকে 2 লাখ হেক্টর জমিতে সবজি, বিভিন্ন ধরনের সবজি উৎপাদন হয়েছে এবং এই সবজিগুলোর মধ্যে প্রধানত যেসব সবজি রয়েছে যেমন মূলা, শিম, টমেটো, বাঁধাকপি, ফুলকপি। এখনো টমেটোর ফলনটা সেভাবে আসেনি, কিন্তু এরই মধ্যে মূলা প্রায় 2 দফা তারা বিক্রি করে ফেলেছেন এবং সর্বশেষ যেটি তারা করছেন যে শেষ দফায় তারা মূলা উৎপাদন করছেন। এক্ষেত্রে প্রথম দিকে তারা যে মূলাটি উৎপাদন করেছেন এটির কিন্তু ভালো দাম তারা পেয়েছেন। তো পরবর্তীতে এসে যেটি দেখা গেছে যখন বাঁধাকপি কিংবা গাজর বা ফুলকপি বা ওলকপি এরকম কিছু সবজি তারা উৎপাদন করতে গিয়েছেন, তখন তারা কিছু সমস্যা মুখে পড়েছেন। যে সমস্যাটির প্রধানত হলো কীটনাশক সমস্যা। চলতি বছরে তারা গত বছর যেরকম ফলন পেয়েছে তার চেয়ে কিছুটা বেশি হবে এই আশায় কিন্তু তারা আরো বেশি জমিতে আবাদ করেছে। সেখানে কি আসলে শুধুমাত্র শীতকালীন সময় সবজির চাষ হয়ে থাকে নাকি অন্যান্য সময় অন্যান্য যে সবজিগুলো থাকে সেগুলো চাষ তারা করে থাকে? না, কিছু বিষয় আছে, যেমন 3-4 বছর বা 5 বছর আগে কুমিল্লা অঞ্চলে যেসব মাঠে ধান কিংবা অন্যান্য ফসল চাষ হচ্ছিল সবাই কিন্তু এখন সবজির দিকে ঝুঁকেছে। অন্তত বুড়িচং, চান্দিনা, তারপরে কুমিল্লা সদর, এই ধরনের এই যে কয়েকটি উপজেলা আছে এই উপজেলাগুলোতে। এবং এর কারণ হিসেবে তারা বলছে যে 2-3 বছর তারা খুব ভালো ফলন পেয়েছে। এই কারণে তাদের যারা আগে চাষ করেছে তাদের দেখা দেখি অন্যান্যরাও কিন্তু উৎসাহিত হয়েছেন। এবং যেটি আমি বলছিলাম যে যখন তারা উৎপাদন করতে গিয়েছেন যে এবছর তারা নতুন নতুন কিছু পোকার আক্রমণের মুখে পড়েছেন, যে পোকাগুলো এর আগে কখনো দেখা যায়নি। এই পোকার জন্য তারা কৃষি অধিদপ্তর, কৃষি বিভাগে যারা ওখানে কাজ করছেন, যেসব মাঠ পর্যায়ের কর্মীরা বা কর্মকর্তারা, তাদের সঙ্গে কথা বলার পরেও তারা কিন্তু ওভাবে আসলে সেই রকম সফলতার বা সাপোর্টটা তারা পায়নি যে কি ধরনের রাসায়নিক বা কি ধরনের কেমিক্যাল ইউজ করলে আসলে পোকাগুলোর হাত থেকে রক্ষা পাওয়া যায় বা সবজির ফলন ক্ষেত রক্ষা পাওয়া যায়। এরকম তারা যেটি বলছে, আমরা যখন সারাদিনই প্রায় ঘুরলাম বিভিন্ন মাঠে, আমি প্রায় 10-12টি গ্রামে গিয়েছি,
তো সবখানেই প্রায় একই ধরনের সমস্যা, যে কীটনাশক এবার মানে গত বছরেও যেরকম কাজ করেছে এরকম কাজ করছে না। একদিনে কীটনাশক প্রয়োগ করলে 2-3 দিন পরে দেখা যাচ্ছে আবার দিতে হচ্ছে। তো সেক্ষেত্রে তাদের ফলনের উপর একটি প্রভাব পড়ছে এবং তারা আশঙ্কা করছেন যে এবছর সেইভাবে ফলন হবে না। আবার যেহেতু আপনি একটা কথা বললেন যে আসলে এবছর নতুন কিছু পোকামাকড়ের উপদ্রব দেখা দিচ্ছে, তো সেই বিষয়ে কৃষি অধিদপ্তরের ভূমিকা আসলে কতটুকু? তাদের সঙ্গে তো আপনি কথা বলেছেন, আমি তারা কি বলছে? কৃষি অধিদপ্তরের সঙ্গে ফোনে কথা বলেছি, কারণ তাদের একটি অনুষ্ঠান ছিল যে কারণে তারা কৃষি অধিদপ্তরের সাথে সংশ্লিষ্ট প্রায় অনেক কর্মকর্তাই কুমিল্লার বাইরে ছিলেন এবং যে কারণে আমি তাদের সঙ্গে কথা বলতে পারিনি। ফোনে কথা বলে যেটা জেনেছি যে তারা আমাকে বলছেন যে কীটনাশকের ব্যাপারে কৃষকদের যে অভিযোগ রয়েছে যে কীটনাশকটা ঠিকভাবে কাজ করছে না, এবার এই সমস্যা সমাধানের জন্য তারা কিছু নতুন পদ্ধতি অবলম্বন করেছেন। যেমন কিছু বক্স পদ্ধতি, যেখানে পোকা মাকড় মারার জন্য এক ধরনের বক্স আছে যেটার মধ্যে কিছু রাসায়নিক আপনার যে বাজারে যেসব পাউডার পাওয়া যায়, পাউডার জাতীয়, এগুলি পানির মধ্যে দিয়ে ওটা রেখে দিলে আলোক এর মাধ্যমে পোকা টেনে নেয়, এই ধরনের একটি পদ্ধতি আমরা দেখেছি। তো এই ধরনের পদ্ধতি নেওয়ার ফলে তারা যেটি বলতে চাচ্ছে যে 2-1 বছর একটু সমস্যা হতে পারে, এর মধ্যেই তারা সমাধান বের করে ফেলবেন এবং এর ফল কৃষকরা পাবেন। কিন্তু একটা বিষয় যেটি কৃষকরা বলতে চাচ্ছেন যে যখন সবজির ভরা মৌসুম তখন কিন্তু উৎপাদনটা এত মাত্রা ছাড়িয়ে যায়, অনেক বেশি উৎপাদন হয়। তো তখন কৃষকরা যে প্রবলেমটা ফেস করেন সেটি হলো যে বাজারে যখন তারা বিপণন করতে নিয়ে যান সব পণ্যই তাদের বিক্রি হয় না, অনেকটা রেখে দিতে হয়, হয়তো 2-3 দিন পর কিংবা 1 সপ্তাহ পরে বিক্রি হবে। কিন্তু এর মধ্যে দেখা যায় ফলন যে ফসলগুলো এগুলা কিছুটা নষ্ট হয়ে যায়। তো এই নষ্ট ফসলগুলো ফেলে দিয়ে দেখা যায় যে তাদের আসলে সেই রকম মুনাফা তারা লাভ করতে পারেন না। এক্ষেত্রে তারা বলছেন যে সরকারিভাবে যদি সেখানে কোনো হিমাগার বা দীর্ঘদিন সবজি সংরক্ষণের যদি কোনো পদ্ধতি আবিষ্কার করা যায়, সরকারিভাবে কোনো উদ্যোগ নেওয়া হয়, এক্ষেত্রে তারা লাভবান হবেন বলে তারা। এই মুহূর্তে সেখানে সে ধরনের কোনো ব্যবস্থা রয়েছে কিনা, সরকারি কিংবা বেসরকারি পর্যায়ে কোনো ধরনের সবজি কিংবা যে শীতকালীন যে সবজিগুলো উৎপাদন হচ্ছে সেগুলো রক্ষণাবেক্ষণের অথবা সংরক্ষণের কোনো ব্যবস্থা এই মুহূর্তে আছে কিনা? না, এই মুহূর্তে নেই, একেবারেই নেই টোটালি। যে আমি যখন দেখলাম যে নিমসার বাজার ওই অঞ্চলের সবচেয়ে বড় বাজার, ওই অঞ্চলই শুধু না বলা যায় মোটামুটি বাংলাদেশের অন্যতম বড় সবজির বাজার নিমসার সবজি বাজার। তো এই বাজারটিও কিন্তু আসলে বাজার নিয়ে যে প্রবলেমটা ব্যবসায়ীরা ফেস করছেন যে এটি কিন্তু ঢাকা চট্টগ্রাম মহাসড়কের 2 পাশে অবস্থিত এবং এটা একেবারেই সরকারি জায়গায়। তো এই বাজারের জন্য একটা নির্দিষ্ট জায়গা এরই মধ্যে বরাদ্দ হয়েছে এবং খুব শীঘ্রই তারা বাজারটা স্থানান্তরের চেষ্টা করবেন, এতটুকুই। কিন্তু সবজিকে সংরক্ষণ করার জন্য বাজার ব্যবসায়ী সমিতিও সেরকম কোনো উদ্যোগ নেয়নি এবং সরকারি বেসরকারি ভাবে সবজি রপ্তানির একটা বিষয় আপনি বলছিলেন, আপনার রিপোর্টে আমরা দেখলাম যেমনটি যে সবজি রপ্তানির একটি সুযোগ সেখানে তৈরি হচ্ছে। তো এই মুহূর্তে সেখান থেকে আসলে কি রপ্তানি হচ্ছে কিংবা তার সম্ভাবনা কতটুকু আপনি দেখতে পাচ্ছেন? সম্ভাবনা অনেক ভালো। কৃষক এবং ব্যবসায়ী সমিতি বা জেলা প্রশাসনের সঙ্গে আমি কথা বলেছি, রপ্তানির সম্ভাবনা খুবই ভালো এবং সেখান থেকে প্রতি বছর আগে যেমন মধ্যপ্রাচ্যের কিছু দেশে কাতার, বাহরাইন, তারপরে সিরিয়া, সৌদি আরব, আরব আমিরাত, এসব দেশেও কিছু সবজি যাচ্ছিল। বিশেষ করে আমাদের দেশের কুমিল্লা অঞ্চলের যে টমেটোটা, এই টমেটোর চাহিদাটা খুবই ভালো, এই টমেটোর গুণগত মানও খুব ভালো এবং এই টমেটোটা আপনার বাইরে রপ্তানির বেশ ভালো সম্ভাবনা রয়েছে এবং এইসব দেশে যাচ্ছিল। সম্প্রতি তারা গত 2 বছর ধরে যেটি আমরা গিয়ে জানতে পারলাম, 2 বছর ধরে তারা ইউরোপের বিভিন্ন দেশে এই টমেটো এবং মূলা, ফুলকপি, বাঁধাকপি কিন্তু তারা সরবরাহ করছে এবং এটার বেশ একটি ভালো সম্ভাবনা রয়েছে। কিন্তু সমস্যা যেটি আছে যে যখন বহির্বিশ্বে একটা সবজি নিবে বা রপ্তানিযোগ্য পণ্য হবে, সেটার কিন্তু একটা মান থাকা লাগবে। যেমন সবজিটা ফ্রেশ হওয়া লাগবে, তার গায়ে কোনো দাগ থাকা যাবে না, পোকার আক্রমণ থেকে বাঁচানো, মানে পোকার আক্রমণ হয়নি এরকম সবজি হতে হবে। তো এইসব বিষয়ে কিন্তু কৃষকরা অত বেশি সচেতন না। যেক্ষেত্রে দেখা যায় যে তারা যখন সবজিটা মাঠ থেকে তুলে যখন বাজারে নিতে যায়, তো তাদের পরিবহন ব্যবস্থা অত ভালো না। এখানে একটু বলে রাখা ভালো যে কুমিল্লায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যে রাস্তাটি, এটি কিন্তু যথেষ্ট ভালো এখন, কিন্তু এর আশেপাশে যে বাইপাস রোডগুলো গেছে বিভিন্ন উপজেলা, সেই বিষয়গুলো আসলে আরো বেশি আধুনিক এবং আরো বেশি উন্নত করা দরকার, এই রাস্তাগুলো রপ্তানি আরো বেশি ভূমিকা রাখতে পারবে, এমনটাই বলছেন আপনি। আচ্ছা, ধন্যবাদ জুবায়ের, আপনার সরাসরি যে অভিজ্ঞতা পেয়েছেন সেগুলো আমাদের সঙ্গে শেয়ার করার জন্য। দর্শক, আমরা আলোচনা করছিলাম আমাদের সহকর্মী জুবায়ের ফয়সালের সঙ্গে। তিনি কুমিল্লার সবজির বাজারে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছিলেন। দর্শক, দেশের সবচেয়ে বড় সমুদ্র বন্দর চট্টগ্রাম বন্দরের খবর জানতে আমরা চলে যাচ্ছি সহকর্মী কমলদের কাছে। তিনি আছেন নগরের বন্দর এলাকায়। ধন্যবাদ ইমতিয়াজ।
রাজনৈতিক পরিস্থিতি এবং আবহাওয়া অনুকূলে থাকায় দেশের প্রধানতম সামুদ্রিক বন্দরে চট্টগ্রামের কিন্তু কাজ পুরোপুরি স্বাভাবিক রয়েছে। এক্ষেত্রে পণ্য ডেলিভারি থেকে শুরু করে হ্যান্ডেলিং উঠানামা সবকিছু স্বাভাবিক গতিতে চলছে। আপনি জানেন গত সাম্প্রতিক সময়ে কিন্তু চট্টগ্রাম বন্দরে যে কন্টেনার যেটা আশঙ্কা দেখা দিচ্ছিল তা অনেকটা কেটে গেছে। আমরা দেখতে পাচ্ছি আজ ৩৬,৩৫৭ টিউস ধারণ ক্ষমতা সম্পন্ন চট্টগ্রাম বন্দরে আজ রয়েছে প্রায় ২৮,২২৭ টিউস কন্টেনার রয়েছে। এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি কিন্তু এইসব কন্টেনার যে গত ২৪ ঘন্টা কিন্তু বন্দর কর্তৃপক্ষ পুরোদমে পণ্য ডেলিভারি প্রক্রিয়া এবং যে পণ্য উঠানামা তাই স্বাভাবিক গতিতে চলছে। আমরা দেখি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ গত ২৪ ঘন্টা প্রায় তারা ৫,৭৬১ টিউস কন্টেনার তারা গ্রহণ করেছে। এর মধ্যে আমরা বিভিন্ন জাহাজ থেকে তারা তুলে দিয়েছে ৩,৪৫৪ টিউস কন্টেনার এবং বিভিন্ন জাহাজ থেকে তারা গ্রহণ করেছে ২,৩০৭ টিউস কন্টেনার তারা বিভিন্ন জাহাজ থেকে গ্রহণ করেছে। এর মধ্যে চট্টগ্রাম বন্দর যে খালি কন্টেনারের একটি যে সমস্যাটা দেখা দিয়েছিল সেই সমস্যা অনেকটা কাটিয়ে উঠেছে বন্দর কর্তৃপক্ষ। আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম বন্দরে খালি কন্টেনারের সংখ্যা হচ্ছে ৪,৬৪১টি। এক্ষেত্রে চট্টগ্রাম বন্দরে বহির্নোঙরে দেশি বিদেশি ৫৩টি জাহাজ অবস্থান করছে। এর মধ্যে বহির্নোঙরে রয়েছে ৪৪টি জাহাজ। ৪৪টি জাহাজের মধ্যে ৩৪টি জাহাজ থেকে পণ্য খালাস চলছে এবং আর 10টি জাহাজ পণ্য খালাসের অপেক্ষা রয়েছে। এছাড়া বন্দরে যে জাহাজগুলো অবস্থান করছে এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি কন্টেনারবাহী জাহাজ রয়েছে 7টি, আর কার্গো ভেসেল রয়েছে 11টি এবং খাদ্যপণ্যবাহী জাহাজ রয়েছে 4টি। এছাড়া দেখতে পাচ্ছি সারবাহী জাহাজ রয়েছে 6টি এবং সিমেন্ট ক্লিংকারবাহী অর্থাৎ সর্বোচ্চ জাহাজ সিমেন্ট ক্লিংকারবাহী জাহাজের সংখ্যা 16। এছাড়া আমরা দেখছি চিনিবাহী অর্থাৎ বিদেশ থেকে আমদানিকৃত চিনি নিয়ে 4টি জাহাজ চট্টগ্রাম বন্দরে অবস্থান করছে। বিদেশ থেকে আমদানিকৃত লবণ নিয়ে জাহাজ রয়েছে 3টি। এছাড়া জ্বালানি তেল বা ওয়েল ট্যাঙ্কার রয়েছে 2টি। এর মধ্যে চট্টগ্রাম বন্দরে যে প্রধান যে জেটিগুলো রয়েছে সেই জেটিগুলির মধ্যে 7টি জেটিতে জাহাজ অবস্থান করছে। এর মধ্যে 6টি জেটি থেকে 6টি জাহাজকে পণ্য খালাস চলছে এবং একটি জাহাজ পণ্য খালাসের অপেক্ষা রয়েছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম বন্দর কর্তৃক 2টি জাহাজ চট্টগ্রাম বন্দর ছেড়ে যাওয়ার কথা রয়েছে এবং 5টি জাহাজ পণ্য নিয়ে আবার চট্টগ্রাম বন্দরে প্রবেশের কথা রয়েছে। এক্ষেত্রে আমি একটু ডেলিভারি প্রক্রিয়া নিয়ে কথা বলি। চট্টগ্রাম বন্দরে কিন্তু সাম্প্রতিক সময় কিছুটা ঈদের পরপরে যে ডেলিভারি ধীরগতি ছিল সেই ডেলিভারি ধীরগতিটা কাটিয়ে উঠেছে। এখন প্রতিদিনই আমরা দেখতে পাচ্ছি 2,500 থেকে 3,000-এর বেশি কন্টেইনার তারা ডেলিভারি দিচ্ছে। অর্থাৎ রাজনৈতিক পরিস্থিতি এবং আবহাওয়া অনুকূলে থাকায় দেশের প্রধানতম সামুদ্রিক বন্দরের পণ্য ওঠানামা এবং ডেলিভারি প্রক্রিয়া স্বাভাবিক। সেই সাথে কন্টেইনার যে একটা আশঙ্কা ছিল সেটি কাটিয়ে উঠে এখন মাত্র অনেকটা স্বাভাবিক হয়ে এসেছে বন্দর পরিস্থিতি। এখন পর্যন্ত এই ছিল আমার কাছে চট্টগ্রাম বন্দরের সর্বশেষ। ইমতিয়াজ। কমল, আপনাকে ধন্যবাদ। কমলদে জানাচ্ছিলেন চট্টগ্রাম সমুদ্র বন্দরে সেখানকার সর্বশেষ খবর। কয়েকদিন পরেই কৃষকের ঘরে উঠবে সোনালী ফসল আমন, কিন্তু ধান কাটার আগে আমনের দাম নিয়ে শঙ্কিত দিনাজপুরের কৃষকরা। তাদের অভিযোগ উৎপাদন ব্যয় বাড়লেও গত বোরো মৌসুমে ন্যায্য দাম পাননি তারা। এদিকে ব্যবসায়ী নেতাদের দাবি সরকারের সুনির্দিষ্ট কোনো নীতিমালা না থাকায় মাত্রাতিরিক্ত চাল আমদানির প্রভাব পড়েছে বাজারে। গোলাম নবী দুলালের পাঠানো তথ্য ও মনজিদ আলম শিমুলের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। অগ্রহায়ণ মাসের শুরুতেই আমন ধান কাটা মাড়ার উৎসব শুরু হবে দিনাজপুরে, কিন্তু বাজারে চাহিদাতিরিক্ত চালের সরবরাহ থাকায় কৃষকেরা ধানের দাম নিয়ে শঙ্কিত। সার, বীজ, কীটনাশক, সেচ, জ্বালানি ও মজুরি বেড়ে যাওয়ায় সার্বিকভাবে উৎপাদন খরচ গতবারের তুলনায় বেড়েছে। তাই লোকসান থেকে রক্ষা পেতে সরকারের প্রতি সরাসরি ধান কেনার আহ্বান জানিয়েছেন কৃষকেরা। ধান তো দেখা যাচ্ছে ভালোই, এখন ধানের যে দাম পাওয়া যাবে কি যাবে না, বিদ্যুতের খরচ এবং সারের খরচ, সেই হিসেবে যে সরকার সরাসরি ধানটা নেয় তো আমাদের সুবিধা হবে। সরকারের কাছে আমাদের আপত্তি যে এই বাজারটা যেন বাড়ায়, কৃষক তাহলে বাঁচবে, আর যদি না বাড়ে তাহলে কৃষক বাঁচবে না। এদিকে সরকারের সমালোচনা করে ব্যবসায়ী নেতারা জানান, কোনো নীতিমালা না থাকায় মাত্রাতিরিক্ত চাল আমদানির প্রভাব পড়েছে বাজারে। বিশ্ব বাজারে চালের মূল্য কম থাকার জন্য অনেক বেশি পরিমাণে দেশে প্রবেশ করতেছে। মূল্য কম থাকায় আমাদের দেশীয় যে উৎপাদন, কৃষকরা যে ধান উৎপাদন করতেছে সেটির আশানুরূপ দাম পাওয়া খুব কষ্ট করে দাঁড়াবে। আর কৃষি বিভাগের আশা, সুষ্ঠু ব্যবস্থাপনার ফলে এবার ফলন ভালো হবে। দিনাজপুর জেলার ফসল, আমন ফসল গতবারের তুলনায় বেশ ভালো অবস্থানে আছে। এখানে কোনো পোকামাকড় বা রোগ ব্যাধির আক্রমণ নেই। দিনাজপুরে এবার 2,56,500 হেক্টর জমিতে আমন আবাদ হয়েছে, যা লক্ষ্যমাত্রার চেয়ে 2,557 হেক্টর বেশি। আর উৎপাদন হবে 6,78,000 মেট্রিক টন ধান। সময় সংবাদ, দিনাজপুর। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আজ থেকে শুরু হয়েছে 3 দিনের ল্যাপটপ ফেয়ার। সেখানে আছেন সহকর্মী কামরুল হাসান সবুজ। বিস্তারিত জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে।
ইমতিয়াজ, আমি এখন দাঁড়িয়ে আছি বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র, যেখানে উইন্টার ল্যাপটপ ফেয়ার চলছে 3 দিন ব্যাপী। এই আয়োজনের আজকেই প্রথম দিন, অর্থাৎ আজকেই শুরু হয়েছে এবং এটা চলবে শনিবার পর্যন্ত। তো এখানে কিন্তু যে বিভিন্ন ব্র্যান্ডের ল্যাপটপ বা ল্যাপটপ অ্যাক্সেসরিজ যে প্রোডাক্টগুলো আছে, সেই প্রোডাক্টগুলো কিন্তু নিয়ে এই মেলার আয়োজন করা হয়েছে এবং এই মেলাতে কিন্তু বেশ আমরা প্রথম থেকেই কিন্তু দেখছি, আসার পর থেকে দেখছি বেশ ছাড়ের একটা ব্যাপার আছে। এখানে অনেক প্রোডাক্ট আছে যেগুলো কোনো প্রোডাক্টের ক্ষেত্রে 5,000 টাকা, কোনো প্রোডাক্টের ক্ষেত্রে 12,000 টাকা, কোনো প্রোডাক্টের ক্ষেত্রে, অর্থাৎ যেগুলো ক্লিয়ারিং সেল যেগুলো দেওয়া হচ্ছে সেগুলোতে কিন্তু আপ টু 50% কিন্তু ছাড় দেওয়া আছে। তো এই মেলা নিয়ে আমরা এই মেলা সম্পর্কে আমরা জানবো। এই মেলার আয়োজক প্রতিষ্ঠান যে এক্সপো মেকার আছে, সেই এক্সপো মেকারের একজনের সাথে, প্রতিনিধির সাথে আমরা কথা বলে এই মেলা সম্পর্কে বিস্তারিত জানবো। তো মিস্টার নাহিদ, এই মেলাটা আপনারা যে আয়োজন করেছেন এবং এই মেলাটার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য আসলে এটা আমাদের 16তম মেলা এবং আমরা এক প্রকার বলতে পারি যে বাংলাদেশের অন্যতম একটি মেলাতে এটা পরিণত হয়েছে, ইভেন্টে পরিণত হয়েছে। এখানে মানুষ আইটি যারা বিশেষজ্ঞতা তাদেরকে মিলন মেলায় পরিণত হয়েছে, আমরা যেটা বলতে পারি। এবং ক্রেতাদের উদ্দেশ্যে বলতে পারি যে নর্মাল মার্কেটের চেয়ে এখানে আপ টু 20 to 30% ডিসকাউন্ট এখানে পাওয়া যায় এবং সাথে অনেক উপহারও থাকে। এবং সামগ্রিকভাবে বলা যায় যে মানে ইটস ওয়ান কাইন্ড অফ ফেস্টিভ্যাল ফর দ্য বায়ার, যেখানে সবাই আসলে একসঙ্গে হয়ে অনেক প্রোডাক্ট, নতুন প্রোডাক্ট যে বাজারে এখনো ছাড়ে নাই, সেগুলো এখান থেকে দেখে তারা পরখ করে কেনার সুযোগটা পাচ্ছে। এবং সফলতা যদি আমি বলি তাহলে আমরা বলবো যে আমরা সফলতার ভিত্তিতে এবারে মেলাটা গত 15 মেলার চেয়ে আরো বেশি বড় পরিসরে আমরা আয়োজন করেছি। তো সফলতার এটা বলে বলতে চাই। এবার আমরা 49টা স্টল, 13টা মিনি প্যাভিলিয়ন, 7টি প্যাভিলিয়ন এবং মিডিয়া বুথের ব্যবস্থা করেছি, যেখান থেকে সকল প্রকারের ইনফরমেশন পাওয়া যাবে। ওকে, ধন্যবাদ। জি, থ্যাংক ইউ। তো ইমতিয়াজ, যেমনটি শুনছিলেন যে এখানে কিন্তু এই পরিসরটা কিন্তু একটু এবার বাড়ানো হয়েছে এবং এখানে আমরা যে মেলার যে পৃষ্ঠপোষক দুইটা প্রতিষ্ঠান আছে, একটা আসুস এবং লেনোভো, তো আমরা কিন্তু তারাও কিন্তু বিভিন্ন ধরনের অফার দিচ্ছেন এবং এখানে কিন্তু প্রায় প্রত্যেকটা প্রোডাক্ট এর সাথে কিন্তু স্ক্র্যাচ কার্ড কিন্তু একটা সুযোগ পাচ্ছেন, যেখানে ডিসকাউন্ট এবং নানা ধরনের উপহার কিন্তু ক্রেতারা পাবেন। এবং এই মেলাটা কিন্তু প্রতিদিন সকাল 10টা থেকে শুরু হয়ে রাত 8টা পর্যন্ত চলবে, শেষ হবে আগামী শনিবার। তো ইমতিয়াজ, এই ছিল উইন্টার ল্যাপটপ ফেয়ার মেলার সর্বশেষ খবর। কামরুল, আপনাকে ধন্যবাদ। তিনি জানাচ্ছিলেন রাজধানী বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে, সেখানে চলছে 3 দিনের ল্যাপটপ ফেয়ার। জ্বালানি তেল পরিশোধের জন্য ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের নতুন একটি ইউনিট স্থাপন করতে যাচ্ছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন। 2018 সালে নতুন এই ইউনিটটি চালু হলে তেল পরিশোধনের সক্ষমতা 14 লাখ টন থেকে বেড়ে 30 লাখ টনে দাঁড়াবে। এ উপলক্ষে বুধবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের সঙ্গে ফ্রান্স ভিত্তিক প্রতিষ্ঠান টেকনিপের এক চুক্তি স্বাক্ষরিত হয়। এ সময় বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানান, নতুন পরিশোধন ইউনিটটি চালু হলে বাংলাদেশের যে কোনো দেশ থেকেই অপরিশোধিত তেল আমদানি করতে পারবে। এছাড়াও তেল পরিশোধন সক্ষমতা বাড়াতে পারলে ভবিষ্যতে বাংলাদেশ অভ্যন্তরীণ চাহিদা মিটিয়ে পরিশোধিত তেল রপ্তানিও করতে পারবে বলে মন্তব্য করেন তিনি। দেশে গ্যাসের মজুদ কমছে উল্লেখ করে এ সময় অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেন, ভবিষ্যতে অর্থনীতির প্রবৃদ্ধি ধরে রাখতে জ্বালানি তেলের উপর নির্ভরতা বাড়বে। পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি কমাতে কাজ করছে এমন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মানিত করার লক্ষ্যে দ্য ডেইলি স্টার ক্লাইমেট অ্যাওয়ার্ডস এর জন্য নমিনেশন দেওয়া শুরু হয়েছে। পঞ্চমবারের মতো এই উদ্যোগ নিয়েছে হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং কর্পোরেশন লিমিটেড এবং ডেইলি স্টার। পরিবেশ বান্ধব পণ্য ও সেবা প্রবর্তন, পরিবেশ সংরক্ষণ কেন্দ্রিক ব্যবসায়িক কার্যক্রম, সামাজিক উদ্যোগ, সচেতনতামূলক প্রচার অভিযান এবং গবেষণাধর্মী কাজের জন্য 4টি বিভাগে সম্মাননা দেওয়া হবে। এই উপলক্ষে রাজধানীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে এইচএসবিসি ব্যাংক এবং ডেইলি স্টারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এবার দেশের বাইরের অর্থ বাণিজ্যের খবর। ইউরোজোনের অর্থমন্ত্রীরা গ্রিসকে আরো 200 কোটি ইউরো ঋণ দেওয়ার ব্যাপারে এখনই সিদ্ধান্ত নিতে পারবে না বলে জানিয়েছেন ইউরো গ্রুপের প্রেসিডেন্ট ইওরান ডাইসুব্লুম। কারণ বেঁধে দেওয়া শর্তগুলোর বেশিরভাগই গ্রিস বাস্তবায়ন করতে পারেনি। এর মধ্যে গুরুতর হয়ে দেখা দিয়েছে মন্দ ঋণ। কুঋণের কারণে দরিদ্র পরিবারগুলো বসত বাড়িও হারাতে বসেছে। তাই ইউরোজোনের শর্তগুলোর মধ্যে গ্রিস এ পর্যন্ত কতগুলো শর্ত পালন করেছে, ব্যাংকগুলোর অবস্থা এখন কেমন, কিংবা ব্যাংকগুলোর দেউলিয়াত্ব ঠেকাতে গ্রিস কতটুকু সফল হয়েছে, সব বিষয়ে
পর্যালোচনা করেই গ্রিসকে বাকি ঋণের অর্থ দেওয়া হবে বলে জানান তিনি। সম্প্রতি ব্রাসেলসে গ্রিসের অগ্রগতি নিয়ে ইউরোজোনের অর্থমন্ত্রীদের বৈঠকে তৃতীয় দফায় ঋণ সহায়তা দেওয়ার ব্যাপারে আলোচনা হয়। বড়দিন উপলক্ষে যুক্তরাজ্যের টয় রিটেইলস অ্যাসোসিয়েশনের ড্রিম টয়েসের তালিকায় স্থান পেয়েছে 12টি খেলনা। নিত্য নতুন খেলনা আর অ্যানিমেটেড মুভি তৈরির দিক দিয়ে সবচেয়ে এগিয়ে স্টার ওয়ার্স। বড়দিনের এই উৎসবে পরিচিতির জন্য চেষ্টা চালাচ্ছে আরও প্রতিষ্ঠান, আর এ সুযোগে চাঙ্গা হয়ে উঠছে বিশ্বের খেলনার বাজার। ডিজনি ওয়ার্ল্ডের মুভি ফ্রোজেনের এলসা এবার আসবে সান্তা ক্লজের হাত ধরে। বড়দিনে শিশুদের পছন্দের উপহার হিসেবে ব্রিটেনের বাজারে পাওয়া যাবে এলসার খেলনার সেট। এলসার এই সেটের নির্মাতা প্রতিষ্ঠান স্টার ওয়ার্স। বড়দিন উপলক্ষে এছাড়াও অনেক খেলনার সেট এবং অ্যানিমেটেড মুভি বাজারে ছেড়েছে প্রতিষ্ঠানটি। এসবের মধ্যে বেড়েছে আইকনিক স্ফেরো BB-8 এবং ফোর্স অ্যাওয়েকেন্সের মতো 3D মুভির বিক্রি। পাশাপাশি বেড়েছে মুভিগুলোর চরিত্র অবলম্বনে তৈরি খেলনা এবং 3D উপায়ে চিত্রাঙ্কনের সব উপকরণের সেট। এ কারণে চলতি বছরের অক্টোবরে সর্বোচ্চ বিক্রি হয়েছে স্টার ওয়ার্সের খেলনার সেটগুলো। খেলনাগুলো স্থান পেয়েছে ব্রিটেনের ড্রিম টয়েসের শীর্ষ 12টি খেলনার তালিকায়। খেলনার উপকরণ আর অ্যানিমেটেড চলচ্চিত্রের ধরনে পরিবর্তন এসেছে। সবকিছুতেই এখন 3D প্রযুক্তি সংযোজনের চেষ্টা চলছে। এ কারণেই স্টার ওয়ার্সের অ্যানিমেটেড চলচ্চিত্র এবং চলচ্চিত্রের চরিত্র অবলম্বনে নির্মিত খেলনাগুলো বেশ জনপ্রিয়তা পেয়েছে। খেলনা নির্মাতা প্রতিষ্ঠান মেকানো তৈরি করেছে এমন একটি হাইটেক রোবট যেটি আইফোন ও আইপ্যাড দিয়ে নিয়ন্ত্রণ করা যাবে। চলচ্চিত্র, টিভি সিরিজ আর নিত্য নতুন প্রযুক্তির ছোঁয়ায় তৈরি খেলনার বিক্রি প্রত্যাশার চেয়ে বেশি হওয়ায় এবছর ব্যাপক মুনাফার প্রত্যাশা সংশ্লিষ্টদের। বিশ্বের খেলনার বাজার এখন বেশ চাঙ্গা। চলতি বছর খেলনার বাজার ব্রিটেনের অর্থনীতিতে বেশ ইতিবাচক প্রভাব ফেলেছে। আর খেলনা নির্মাণের দিক দিয়ে শীর্ষে থাকায় চলতি বছর ইউরোপের মোট প্রবৃদ্ধির 5% এসেছে এখান থেকে। বর্তমানে বিশ্ব অর্থনীতিতে খেলনার বাজারের আকার $9,000 কোটি, যার মধ্যে $4,700 কোটি খেলনার বাজারই ইউরোপের দেশ ব্রিটেনের দখলে। বড়দিন উপলক্ষে বছরের শেষ প্রান্তিকে খেলনার বিক্রি পুরো ইউরোপের অর্থনীতিকে চাঙ্গা করবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের। ঈশিতা ব্রহ্ম, সময় সংবাদ। ন্যূনতম মজুরি ঘন্টায় $15 করার দাবিতে নিউ ইয়র্কে বিক্ষোভ করেছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন ফাস্টফুড কোম্পানির কর্মচারীরা। এরপরে মজুরি ঘন্টায় $15 করার সিদ্ধান্ত নিয়েছে নিউ ইয়র্কের গভর্নর অ্যান্ড্রিউ কুমো। এর আগে মজুরি বাড়ানোর দাবিতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে ব্যানার হাতে র্যালির মধ্য দিয়ে বিক্ষোভ করেছে শ্রমিকরা। এই সিদ্ধান্ত নিউ ইয়র্কে কার্যকর হবে 2018 সালে এবং 2021 সালের মধ্যে কার্যকর হবে পুরো যুক্তরাষ্ট্রে। তবে এখনও যুক্তরাষ্ট্রের অনেক শহরে ন্যূনতম মজুরি দেওয়া হয় ঘন্টায় $7.25। গাড়ির ইগনিশন সুইচ ত্রুটির কারণে গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান জেনারেল মোটরসকে ক্ষতিপূরণ দিতে হবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের একটি আদালত। এছাড়াও এই যান্ত্রিক ত্রুটির কারণে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে বলেও জানানো হয়েছে। 2014 সাল থেকে ইগনিশন সুইচের ত্রুটির কারণে যুক্তরাষ্ট্রের বাজার থেকে গাড়ি ফিরিয়ে নিতে শুরু করে জেনারেল মোটরস। এই ত্রুটির কারণে চলন্ত অবস্থায় গাড়ির ইঞ্জিন বন্ধ হয়ে যাওয়া সহ স্টিয়ারিং, ব্রেক ও এয়ারব্যাগ ঠিকভাবে কাজ না করার মতো সমস্যায় পড়তে হয়েছে চালকদের। 2016 সালের জানুয়ারিতে নিউ ইয়র্কে এই ত্রুটি নিয়ে প্রথমবারের মতো বিচারের মুখোমুখি হতে হয় জিএমকে। বিশ্বের শীর্ষতম শপিং ডে হিসেবে পরিচিতি পেল 11 নভেম্বর, কারণ এদিন অনলাইন খুচরা পণ্য বিক্রেতা প্রতিষ্ঠান আলিবাবার বিক্রির রেকর্ড ছাড়িয়েছে। এদিন 10 ঘন্টায় আলিবাবা $786 কোটি পণ্য অনলাইনে বিক্রি করেছে। আলিবাবা কর্তৃপক্ষ জানায় এদিন মধ্যরাতে 8 মিনিটে $100 কোটি পণ্য বিক্রি হয়েছে তাদের, আর 1 ঘন্টায় বিক্রি হয়েছে $390 কোটি পণ্য। চীনের ইন্টারনেট শপিং বাজারে 80% রয়েছে আলিবাবার দখলে। অথচ যুক্তরাষ্ট্রের একটি অনলাইন পণ্য বিক্রেতা প্রতিষ্ঠানের একই দিনে বিক্রি হয়েছে $135 কোটি পণ্য। মূলত বড়দিন উপলক্ষে ভোগান্তি এড়িয়ে অনলাইনে চুটিয়ে কেনাকাটা করছেন ক্রেতারা। তবে তা সত্ত্বেও চীনা অর্থনীতিতে ভোক্তা খরচের কোনো ইতিবাচক প্রভাব পড়বে না বলে মনে করছেন বিশ্লেষকরা। সংযুক্ত আরব আমিরাতে চলছে দুবাই এয়ার শো 2015। আধুনিক সব যুদ্ধ বিমান থেকে শুরু করে সাধারণ পরিবহন বিমান ওই প্রদর্শনীতে নজর কেড়েছে দর্শনার্থীদের। আর উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর এভিয়েশন খাতের প্রসারে এই প্রদর্শনী গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে মনে করছে নির্মাতা প্রতিষ্ঠানগুলো।
আকাশে রঙের ঢেউ তুলে ছুটে চলেছে এক ঝাঁক দুরন্ত বিমান। আবার সেই রঙিন ধোঁয়া ছড়িয়ে কখনো আকাশের বুকে আঁকছে ফুল, কখনো বা হৃদয়ের প্রতিচ্ছবি। মনোমুগ্ধকর এমন দৃশ্য 14তম দুবাই এয়ার শোয়ের। দুবাই ওয়ার্ল্ড সেন্ট্রাল এয়ারপোর্টে 5 দিন ব্যাপী আয়োজিত প্রদর্শনীতে অংশ নিয়েছে 60টিরও বেশি দেশের বিভিন্ন প্রতিষ্ঠান ও প্রতিনিধিরা, যার অধিকাংশই এসেছে মধ্যপ্রাচ্য থেকে। ভৌগোলিকভাবে এই প্রদর্শনীর বিশেষ গুরুত্ব রয়েছে, কেননা পৃথিবীর একদম মধ্যভাগে চলছে এই জমকালো আয়োজন, যা এশিয়া, আফ্রিকা, ইউরোপ ও ওশেনিয়ার সংযোগ রেখা হিসেবে কাজ করছে। এতে করে এখানে এভিয়েশনের বাজার সম্প্রসারণের বিশাল সুযোগ তৈরি হয়েছে বলে আমি মনে করি। এই আয়োজনে প্রদর্শিত হয়েছে এয়ারবাস ও বোয়িং সহ বিশ্বখ্যাত সব প্রতিষ্ঠানের 160টিরও বেশি বিমান। পাশাপাশি ছিল সংযুক্ত আরব আমিরাত বিমান বাহিনীর 7টি যুদ্ধ বিমানও। 2013 সালে 2000 কোটি মার্কিন ডলারেরও বেশি বিমান নির্মাতা প্রতিষ্ঠানগুলোর বিক্রয় চুক্তি হয়েছে এই প্রদর্শনী থেকে। বিশ্বের বিভিন্ন দেশ থেকে 65,000-এরও বেশি দর্শনার্থী ভিড় করেছিল এবারের এই প্রদর্শনীতে। এজি মাহমুদ, সময় সংবাদ। দর্শক, এবার জানিয়ে দেব ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন পরিস্থিতি। চলে যাচ্ছি ডিএসই ওয়েবসাইটে। ডিএসসির ওয়েবসাইটের সর্বশেষ তথ্য অনুযায়ী আমরা যেমনটা দেখতে পাচ্ছি, ঢাকা স্টক এক্সচেঞ্জের ডিএসসি এক্স যে সূচক রয়েছে সেখানে কিন্তু আমরা কিছুটা ইতিবাচক প্রবণতা লক্ষ্য করছি। এখানে প্রায় 29 পয়েন্টের বেশি বেড়ে বর্তমানে অবস্থান করছে 4400 পয়েন্টে, যেটা বেশ কয়েকদিন থেকে যে অবস্থা ছিল তার থেকে অনেকটাই পজিটিভ বলে এখানে দেখা যাচ্ছে। এছাড়া ডিএসসি সরিয়ে সূচক যেখানে রয়েছে সেখানেও কিন্তু আমরা ইতিবাচক প্রবণতায় লক্ষ্য করছি। এখানেও 6 পয়েন্টের বেশি, অর্থাৎ প্রায় 7 পয়েন্ট বেড়ে কিন্তু এর অবস্থান রয়েছে 1161 পয়েন্টে। এছাড়া যে ডিএসসি 30 ইন্ডেক্স রয়েছে সেখানেও একই ধারাবাহিকতা আমরা লক্ষ্য করছি। এখানেও যে অগ্রগতি সেটা প্রায় 12 পয়েন্টের মতো বেড়েছে এবং এখানকার অবস্থা রয়েছে 1676 পয়েন্টে। এছাড়া যে টোটাল লেনদেন পরিস্থিতি যদি আমি জানাই, তাহলে সেখানে এখন পর্যন্ত লেনদেন হয়েছে প্রায় 71 কোটি টাকার মতো লেনদেন হয়েছে এবং টোটাল ট্রেডের ভলিউমটাও আমরা দেখতে পাচ্ছি অনেকটা ইতিবাচকই রয়েছে এবং ট্রেড হচ্ছে। এবং যে দর বাড়া কমার পরিস্থিতি যদি আমরা দেখি, সেখানে কিন্তু দর বাড়তির দিকে রয়েছে বেশিরভাগ প্রতিষ্ঠান। এখানে 163টি প্রতিষ্ঠানের কিন্তু দর বেড়েছে এবং দর কমার তালিকায় রয়েছে 46টি প্রতিষ্ঠান। এছাড়া অপরিবর্তিত রয়েছে 50টি প্রতিষ্ঠানের দর। এছাড়া যে আমরা প্রতিদিন শেয়ারের যে বিভিন্ন দর পতন কিংবা দর কমার তালিকা দেখে থাকি, সেখানে প্রথম 20টির তালিকা দেখার চেষ্টা করছি আমরা, যে প্রথম যে 20টির তালিকার কে কোথায় অবস্থানে রয়েছে। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি তিতাস গ্যাস। এটি তিতাস গ্যাসের অবস্থান রয়েছে 1 নম্বরে। এটি সর্বশেষ লেনদেন হয়েছে 53 টাকায় এবং সর্বশেষ 53 টাকা 90 পয়সা এটাই লেনদেন হয়েছে আজকের। 2 নম্বর অবস্থানে রয়েছে আমান ফিড। এটি লেনদেন হয়েছে 42 টাকা 70 পয়সা এবং সর্বশেষ অবস্থান ছিল 42 টাকা 90 পয়সা, সর্বোচ্চ দর উঠেছিল আজকের এখন পর্যন্ত। 3 নম্বর অবস্থানে রয়েছে সোনালী আঁশ। এটি সর্বশেষ লেনদেন হয়েছে 139 টাকায়। এটি সর্বোচ্চ দর ছিল 146 টাকা এখন পর্যন্ত লেনদেনে। এছাড়া কেডিএস লিমিটেড রয়েছে তালিকার 4র্থ অবস্থানে। এটির সর্বশেষ লেনদেন ছিল 70 টাকা এবং 71 টাকা 50 পয়সা এটির ছিল আজকের এখন পর্যন্ত সর্বোচ্চ দর। এছাড়া তালিকার 5ম নম্বরে রয়েছে সাইফ পাওয়ার কোম্পানি লিমিটেড। এটি 67 টাকা 90 পয়সায় সর্বশেষ লেনদেন হয়েছে, যার সর্বোচ্চ দর উঠেছিল 68 টাকা 60 পয়সা। তালিকার 6ষ্ঠ অবস্থান রয়েছে ইফাদ অটোজ। এটিও সর্বশেষ বিক্রি হয়েছে 120 টাকায়। এছাড়া তালিকার 7ম নম্বরে রয়েছে স্কয়ার ফার্মা। এটি সর্বশেষ লেনদেন হয়েছে 249 টাকা 70 পয়সায়। সর্বোচ্চ দর এখন পর্যন্ত পৌঁছেছে 250 টাকা 50 পয়সায়। এছাড়া তালিকার 8ম অবস্থানে রয়েছে বেক্সিমকো ফার্মা। এটি সর্বশেষ লেনদেন হয়েছে 72 টাকা এবং এখন পর্যন্ত এর সর্বোচ্চ দর ছিল 72 টাকা 30 পয়সা। এছাড়া আমরা যদি দেখি তালিকার 9ম অবস্থানে রয়েছে বেক্সিমকো। এটি 27 টাকায় সর্বশেষ লেনদেন হয়েছে এবং 27 টাকা 70 পয়সা সর্বোচ্চ দর এখন পর্যন্ত আমাদের এখানে যতটুকু আমরা দেখতে পাচ্ছি সেটার লেনদেন হয়েছে। এছাড়া তালিকার যে 10ম অবস্থানে রয়েছে ইন্ডাস্ট্রিয়াল প্রোমো অ্যান্ড ডেভেলপমেন্ট কোম্পানি অব বাংলাদেশ। এটির সর্বশেষ লেনদেন হয়েছে 24 টাকা 80 পয়সা এবং
যে সর্বোচ্চ দর আমরা এখানে দেখতে পাচ্ছি সেটা হলো 25 টাকা 40 পয়সা এটির সর্বোচ্চ সর্বশেষ যে লেনদেন হয়েছে সেটা আমরা এখান দেখতে পাচ্ছি। এছাড়া যদি আমরা তালিকার 12 নম্বরে রয়েছে লাফার্জ সুরমা এবং 13 নম্বরে রয়েছে পাওয়ার গ্রিড কোম্পানি লিমিটেড। তো এই ছিল মোটামুটি টপ 20 তালিকায় যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তার প্রথম 10টির অবস্থান। আমরা যদি ডিএসসি ইন্ডেক্স আর একবার দেখতে চাই তাহলে ডিএসসি ইন্ডেক্সে কিন্তু এখন পর্যন্ত একই অবস্থানে রয়েছে, অনেকটা 4400 পয়েন্টে অবস্থান করছে এবং ডিএসসি সরিয়া সূচক রয়েছে 1061 পয়েন্টে। এছাড়া ডিএসসি 30 সূচক রয়েছে 1676 পয়েন্টে। মোটামুটি ডিএসসি শেয়ার বাজারের এই ছিল এখনকার পর্যন্ত সর্বশেষ অবস্থা। আবার জানিয়ে দিচ্ছি এই সময়ের বাণিজ্যের শিরোনামগুলো। সেনাবাহিনীকে আধুনিক বাহিনী হিসেবে গড়ে তুলতে বিভিন্ন উন্নয়নমূলক কাজে হাত দিয়েছে সরকার, বাড়ানো হচ্ছে অপারেশনাল ক্ষমতা। স্থানীয় চাহিদা পূরণ করে রপ্তানি হচ্ছে কুমিল্লার সবজি। কৃষি বিভাগের ভূমিকা ও বিপণন ব্যবস্থা নিয়ে অসন্তোষ কৃষকদের, অভিযোগ অস্বীকার করলেন জেলা প্রশাসক। এবং ধান কাটার আগেই আমনের দাম নিয়ে শঙ্কায় দিনাজপুরের কৃষকরা। সুনির্দিষ্ট নীতিমালা না থাকায় মাত্রাতিরিক্ত চাল আমদানির প্রভাব পড়ছে বাজারে, দাবি ব্যবসায়ীদের। এই ছিল সময়ের বাণিজ্যে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়ের।